রাত্রি এখন 3:20 আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আর আজ আমি যাব একদিনের জন্য দীঘা ভ্রমণে। আমি প্রধানত যাব লোকাল ট্রেনের সাথে, সেজন্যই এত দ্রুত হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। প্রথমে হাওড়া থেকে পাঁশকুড়া পৌঁছাবো, তারপরে পাঁশকুড়া থেকে 7টার লোকাল ট্রেন ধরে পৌঁছাবো দীঘাতে। তো 13 নম্বর প্ল্যাটফর্মে খড়গপুর যাওয়ার গাড়ি প্রবেশ করছে। এই গাড়ি ধরে আমি প্রথমে যাব পাঁশকুড়াতে। আর দেখো এই মুহূর্তে হাওড়াতে কি ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি হচ্ছে। তো ট্রেনের মধ্যে বসে পড়েছি। এটা হচ্ছে খড়গপুর লোকাল। আমি এর আগে দুবার দীঘা গিয়েছি, আর দুবারই যাওয়ার পরেই দীঘাতে বৃষ্টির সম্মুখীন হয়েছি। এবারও হাওড়া থেকে বেরোনোর সাথে সাথেই বৃষ্টির সম্মুখীন। তো জানি না এরপরে কি হবে। যাই হোক, আমাদের এই ট্রেনের হাওড়া থেকে ছাড়ার টাইম ছিল 3:30, 3 মিনিট লেটে, অর্থাৎ 3:30 হাওড়া থেকে ছাড়লো। এই দেখো এখন বাজে 3:34। আমি মূলত সাঁতরাগাছির আগে যে স্থানগুলি হনুজ প্রণালী নামে খ্যাত, সেই স্থানের জন্য যাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় সেজন্য আগে আগেই বেরোচ্ছি। ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন বৃষ্টি ভেজা হাওড়া স্টেশন, হাওড়া। এদিকে আমাদের ট্রেনের পাশাপাশি বেরিয়ে যাচ্ছে হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস। যাই হোক, এরপরে তোমাদের সাথে একেবারে সরাসরি দেখা হবে পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশনে। এখন 1 ঘন্টার মতো সময় রেস্ট নিতে হবে। চলে এলাম পাঁশকুড়াতে। সকাল 5:44 আমাদের ট্রেন পাঁশকুড়াতে এসে পৌঁছেছে, যদিও এখানে 5:08 টাইম ছিল। তো যাই হোক, 1 ঘন্টা মতো সময় আমার হাতে রয়েছে। তো এখান থেকে এখন ফ্রেশ হয়ে নেব। আর আগের ট্রেনটাতে ঘন্টাখানিকের জায়গায় ঘন্টাখানিকের উপরে অনেক বেশি সময় পেলেও 1 মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। ট্রেনের মধ্যে কিছু মানুষ উঠেছিল, চেঁচা মেচি চিৎকার করে একদম পুরো ট্রেনটাকে একদম মনে হচ্ছে যেন পুরো লোড, এমন মনে হচ্ছিল, কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা। আমি ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। আর হাওড়াতে ভয়ঙ্কর বৃষ্টি দেখেছিলাম, এখানে পৌঁছানোর পরেও এই আবহাওয়া আমার পিছু ছাড়ছে না। আমি জানি না দীঘা যেতে গেলে আমার সাথে এমনটা কেন হয়, দেখা যাক কী হয়। তো সম্পূর্ণরূপে ফ্রেশ হয়ে গেছি। এবার ট্রাই করব এখানকার চপ। সকাল সকাল স্টেশনেই বিক্রি হচ্ছে। কোথাও এইভাবেই ব্যাগে করে নিয়ে এসছে। পাঁশকুড়াতে আসি তো চপ তো খেতেই হবে। পাঁশকুড়ার চপ নাম করা, তো একটা চপ নিয়ে নিলাম। 10 টাকা দাম নিল এই একটা চপের। দেখি কিসের চপ দিয়েছে। ভাই যতটাও নাম শুনেছি ততটাও কিছু নাই এর মধ্যে। একটুখানি আলু ভরা, এর দাম 10 টাকা, শুধু নামেই কাটে। সত্যি কথা বলতে কি, ওই চপ আমার একদমই ভালো লাগেনি। জানি না এখানকার চপ কেন এত নাম করা। আমি যতদূর জানি দীঘা যাওয়ার গাড়ি এই পাঁশকুড়ার 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, এখনও ট্রেন দেয়নি। আর এই যে সব যাত্রী সংখ্যা দেখছো, সব হচ্ছে দীঘা যাওয়ার প্যাসেঞ্জার। এইদিকেও আছে, এদিকেও আছে, মানে ভালোই ভিড় হবে ট্রেনে, এটা বুঝতে পারছি। তো দিয়ে দিচ্ছে পাঁশকুড়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দীঘা যাওয়ার গাড়ি। বসে পড়লাম একেবারে জানলা ধারে সিট নিয়ে। আর আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি আমার পিছু ছাড়বে না। যাই হোক, দীঘা যাওয়ার পরেই দেখবো কেমন আবহাওয়ার সম্মুখীন হই। এখন আপাতত এখানে খানিকটা সময় রেস্ট নিতে হবে। 100 কিলোমিটারের উপরে যাত্রা, প্রায় 2 ঘন্টার ট্রেন সফর। আর সময় দেখো 6:51 বাজে, মানে আর 9 মিনিট সময় আছে এই ট্রেন ছাড়ার জন্য। সময় এখন বাজলো 7:01। 1 মিনিট দেরিতে পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। সঠিক সময় যদি এই ট্রেনটা পৌঁছে যায় তাহলে 9:20 মধ্যে এই ট্রেনটা দীঘা পৌঁছে যাবে। এবার দেখা যাক আমাদের কটায় পৌঁছে যায়। আর দীঘা যাওয়ার লোকাল ট্রেনের ক্রেজ যে রয়েছে, সেটা আমি যে কোচে রয়েছি সেই কোচ দেখলেই আশা করি তোমরা বুঝতে পারছো, একেবারে পুরো চাকাচাক ভর্তি। সিট খুব সামান্য সংখ্যায় ফাঁকা আছে। আগের স্টেশনগুলিতে এটাও লোড হয়ে যাবে। হাওড়া থেকে যদি এটা ডাইরেক্ট আসতো তাহলে রেলেরই অনেক উপার্জন হতো। জানি না কেন রেল এই ট্রেনগুলিকে সরাসরি চালায় না। যাই হোক, আমরা হাওড়া অভিমুখেই আবার যাত্রা শুরু করেছি। এখান থেকে সামনে অল্প একটুখানি এগিয়ে গিয়ে আমাদের ট্রেনটার ডান দিকে টার্ন নিয়ে দীঘা অভিমুখে যাত্রা করবে। এটা বোধহয় পুরী বন্দে ভারত, হাওড়া পুরী না, রাউরকেল্লা। এই যে লাইন এখান থেকে সোজা চলে গেছে হাওড়ার দিকে। আর আমাদের ট্রেন এখানে ডান দিকে টার্ন নিয়ে নিল। অনেকে এখানে এসে কনফিউশন হয়ে যায় যে আমি যেদিক থেকে এলাম সেদিকেই যাচ্ছে, তাহলে আমার দীঘা কোথা থেকে নিয়ে যাবে। তো এটাই হলো ব্যাপার। পাঁশকুড়ার থেকে হাওড়া অভিমুখে একটুখানি এগিয়ে এসে ট্রেন আবার ডান দিকে টার্ন নিয়ে দীঘার দিকে যাত্রা করে।
এই লাইন সোজা হাওড়ার দিকে চলে গেছে, আমরা এই সিঙ্গেল লাইনের উপর দিয়ে যাবো এখন। জায়গায় জায়গায় ডবল লাইন পড়বে, এটা এখানে সিঙ্গেল লাইন। এই যে সামনে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কান্ডারি, তাম্রলিপ্ত, পাহাড়িয়া এক্সপ্রেস। এই তিনটে ট্রেন কিন্তু এদিক থেকেই আসে, পাঁশকুড়া জংশনে যায় না ট্রেনগুলো। তো ফাইনালি পৌঁছে গেছি দীঘাতে। আর দেখো দীঘার অবস্থা, প্রচুর মানুষ এই ট্রেনে ছিল, আবার প্রচুর মানুষ এই ট্রেনে ফিরে যাচ্ছে। আমাদের এই ট্রেন 5 মিনিট দেরিতে এখানে প্রবেশ করিয়েছে, আবার এখনই ছেড়ে বেরিয়ে যাবে। 9টা 20-তে পৌঁছানোর কথা ছিল, এখানে পৌঁছেছে 9টা 25-এ, আবার 9টা 30-এই ট্রেনটা এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। এই বর্ষাতেও কেমন পরিমাণে মানুষ দীঘাতে ঘুরতে আসছে শুধু একবার দেখো। আবার তার উপরে রয়েছে সামনে রথ। তো আমি এখন স্টেশন থেকে বাইরে বেরোবো, যাবো একটু সমুদ্রের দিকে। আর দেখো পাশেই জগন্নাথ মন্দির, একেবারে স্টেশন থেকেই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। আমি যেহেতু আজই ফিরে যাবো, তো হোটেল বুকিংয়ের কোনো ঝঞ্ঝাট নেই, এখান থেকে সোজা চলে যাব সমুদ্র অভিমুখে। আর বৃষ্টি আমাকে সারা রাস্তা স্বাগতম জানালেও দীঘাতে মেঘলা আবহাওয়া, 1 ফুট 2 ফুট পড়ছে, বাট এখনও সেইভাবে বৃষ্টি শুরু হয়নি। বৃষ্টিতে কম বেশি এখানে হচ্ছে সেটা বুঝতে পারছি। কেন যে রেল হাওড়া থেকে ট্রেন দেয় আবার ট্রেন তুলে নেয় সেটা বুঝতে পারি না। কি বৃষ্টি, কি শীত, কি গ্রীষ্ম, সব সময় তো এইরকম পরিমাণে ভিড় থাকে দীঘার যাত্রীদের জন্য। ট্রেনগুলি দিলে রেলেরই অনেক উপার্জন হবে, বাট ট্রেনগুলি সাময়িক সময়ের জন্য চালিয়ে আবার বন্ধ করে দেয়, কেন আমার সঠিক জানা নেই। এই দেখো ট্রেন দাঁড়াতে পারেনি এখানে, পুরো ট্রেন একদম পুরো ফুল লোড হয়ে গেছে। লোকাল ট্রেন চালানো উচিত হাওড়া থেকে, ইএমইউ না হোক অন্ততপক্ষে মেমু লোকাল চালানো উচিত, রেলেরই অনেক প্রফিট হবে। যাই হোক, আমি আপাতত ওই সামনের দিকে যাচ্ছি যেখানে দীঘা কথাটা লেখা আছে, ওইখানে একটা ছবি তোলার জন্য আমি চলে এসেছি সেই জায়গাটিতে। এখানেই একটা ছবি তুলব। আর এদিকে দেখতে পাচ্ছ দীঘা পাঁশকুড়া লোকাল, দীঘা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে পাঁশকুড়ার উদ্দেশ্যে। 5 মিনিট দেরিতে প্রবেশ করেছিল এখানে, তো 5 মিনিট দেরিতেই ট্রেনটা ছেড়ে গেল এখান থেকে। আজকে যে তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে এখানে পৌঁছানোর কথা ছিল, সেই ট্রেন 10টা 35 নাগাদ এখানে পৌঁছানোর কথা ছিল, বাট এখন অ্যানাউন্সমেন্ট করছে 2টোরও পরে পৌঁছাবে, এমনকি টাইম আরও বাড়তে পারে। তো আমি জানি না আমি কীভাবে বাড়ি যাব, কারণ আমার তো কান্ডারিতে বাড়ি যাওয়ার কথা আছে। ওই তাম্রলিপ্তই হাওড়াতে যাবে, আবার রিটার্ন আসবে এখানে, তারপরে কান্ডারি হয়ে যাবে হাওড়ার দিকে। তো কান্ডারি কখন আসবে, তাম্রলিপ্ত যদি অত লেট করে? এটা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি এখন। যাই হোক, স্টেশন থেকে বাইরে বেরোই, একটু ঘুরি, তারপরে পরবর্তী সিদ্ধান্ত পরবর্তীতে নেব। বাকি এই ট্রেন বেরিয়ে গেল দীঘা পাঁশকুড়া লোকাল, দীঘা স্টেশন ছেড়ে। দীঘা গেটটা দেখো, খুব সুন্দর বানিয়েছে। ওয়াও, দারুণ লাগছে জায়গাটা। যাই হোক, ওয়েলকাম টু দীঘা। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম, আস্তে অনেকটাই বদলে গেছে। বাইরেই অটো, টোটো, এই সমস্ত গাড়ি পাওয়া যাচ্ছে দীঘার সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য। এই হচ্ছে বর্তমানের দীঘা স্টেশন। আরও সুন্দর সুন্দর ডেকোরেশনের কাজকর্ম চলছে এখানে। আমি প্রথমবার এখানে এসেছিলাম যখন, তখনও বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। দ্বিতীয়বার যখন এসেছিলাম তখনও বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। আর এবার তৃতীয়বার এলাম, এবারও সেই একই রকম বৃষ্টির সম্মুখীন। প্রথমবার যেবার এসেছিলাম সেবার তো এসেছিলাম 10 জনের সাথে গ্রুপে সাইকেল নিয়ে, সাইকেল চালিয়ে। আর দ্বিতীয়বার এসেছিলাম মাত্র 2 ঘন্টার জন্য। এবার বেশ কয়েক ঘন্টা এখানে কাটাবো। তো দেখি কতটা কি ঘুরতে পারি, কতটা কি এক্সপ্লোর করতে পারি। এর আগে দীঘা 2বার আসা হলেও আমি সেভাবে ঘুরতেই পারিনি দীঘাতে। তো এখান থেকে এখন সরাসরি একদম সমুদ্র সৈকতের দিকে চলে যাব, তারপরে দীঘার কিছু জায়গা ঘুরবো।
বাঙালির কাছে সমুদ্র সৈকত মানে দীঘা, তো কম খরচে কম সময়ে হঠাৎ করে প্ল্যান হলো, এমনটা মাথায় আসলে পরে যে সমুদ্রে যেতে হবে, এমনটা মাথায় আসলে পরেই কিন্তু তারা দীঘাতে চলে আসে। কিন্তু এই পরিবেশ, এই পরিস্থিতি, এই পর্যটন আরও সুন্দর করে তোলা যায় যদি ট্রেনের যে চালনা, ট্রেনটা পরিচালনা করার ব্যবস্থা যদি সঠিকভাবে করা যায়, এই পর্যটন কিন্তু আরও বাড়বে। দেখো এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, স্টেশনের বাইরে নয়, শুধু একেবারে রাস্তার কোলেও দাঁড়িয়ে আছে। এইদিকে রয়েছে, সামনের দিকে রয়েছে মন্দির, মন্দিরে পরে যাব, আগে সমুদ্র সৈকতের দিকে যাব। আর রাস্তায় বেরিয়ে আসতে শুরু হয়ে গেছে কিড়মির কিড়মির বৃষ্টি। যাই হোক, ঘুরতে এসেছি, ঘুরবই, বৃষ্টি হোক আর যাই হোক, ছাতাও ব্যাগে আছে, কোনো সমস্যা নেই। এই দেখো স্টেশনের বাইরে এখানে বাস ডিপো রয়েছে, বাসের যোগাযোগ খুবই ভালো দীঘার সাথে কলকাতার দিকের, কিন্তু ট্রেনের যোগাযোগটা অতটাও ভালো না। ট্রেনের যোগাযোগটা সুন্দর করতে হবে, বাকি বাসের যোগাযোগ এখানে খুবই সুন্দর কলকাতার দিক থেকে। এই যে দীঘা বাস স্ট্যান্ড, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। এই রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যাব, সামনেই সমুদ্র একদম কাছেই। আর এখানটাতে আসছে চারিদিকে হোটেল চেল্লামিলি শুরু হয়ে গেছে। আমার তো হোটেলে কোনো ঝঞ্ঝাট নেই, যেহেতু আমি বিকেলের দিকে ফিরে যাবো এখান থেকে। আপনারা যদি আসেন তাহলে বুকিং করে থাকতে পারেন, এখানে থাকার জায়গা থেকে শুরু করে খাওয়ার হোটেল সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে একেবারে। নতুন নতুন আবার সব নির্মাণও হচ্ছে। আমার থাকার ব্যবস্থা যেমন প্রয়োজন নেই, ঠিক একই রকমভাবে খাবারের ব্যবস্থাও করে নিয়ে এসেছি। ব্যাগে প্রচুর বিস্কুট এবং ফল পড়ে আছে, যদি খুব প্রয়োজন হয় তাহলেই এখান থেকে কিছু খাবো, নাহলে এখানে খাওয়ারও কোনো প্ল্যান নেই। আর এখানে এলাম, দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে, সামুদ্রিক হাওয়া। এখানে একেবারে সমুদ্রের পাশে প্রচুর দোকানপাট রয়েছে, বিভিন্ন সামগ্রী দোকানপাট। অনেকেই সমুদ্রে স্নান করে আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছে, যারা হোটেল নিয়ে আছে এখানে। আর এই যে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থানে, এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ। সমুদ্রের ব্যাপক গর্জন। চলো একেবারে র ফুটেজ তোমাদেরকে দেখায় এবার। এই দেখো আজকের সামুদ্রিক পরিবেশ নতুন দীঘাতে, ব্যাপক হারে হাওয়া দিচ্ছে। জানি না সমুদ্রের গর্জন তোমরা শুনতে পাচ্ছ কিনা, আর রোদ্দুর থাকলে আরো ভালো হতো। যাক, কোনো রকম মাইক ছাড়াই তোমাদেরকে এখানকার আওয়াজটা একটু শোনালাম বর্তমানে, কিন্তু হাওয়া দিচ্ছে বলে হয়তো আওয়াজটা তোমরা ঠিকমতো শুনতে পাওনি। আর সেজন্য একটু পরেই আমিও ওই সমুদ্রের জলের মাঝখানে যাব। সমুদ্রে স্নান করবো কিনা সেটা সঠিক বলতে পারছি না, করতে পারি নাও করতে পারি। যদি মন চাই তাহলে করব, না চাইলে করব না। বাদ বাকি ওই দিকে বেশ খানিকটা এগিয়ে গেলে সামনে হচ্ছে উদয়পুর সি বিচ, এই দীঘারই পাশেই, কিন্তু ওটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে পড়ে, ওটার নাম হচ্ছে উদয়পুর সি বিচ। আর ওই দিকটাতে হচ্ছে ওল্ড দীঘা, এটা হচ্ছে নিউ দীঘা। এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ, আর ওইদিকে হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। তোমরা অনেকেই জানো, তবুও যারা নতুন আসছে তাদেরকে উদ্দেশ্য করে জানালাম কথাগুলো। আর এখানে দেখো এখন জোয়ারের টাইম রয়েছে বলে এখানে কিন্তু জল দেখা যাচ্ছে, বালি দেখা যাচ্ছে না, মানে জল চলে এসছে একদম। এই যে পাথরগুলো রয়েছে, পাথরের কোলে কোলে। যখন জোয়ারটা থাকবে না, মানে বিকেল নাগাদ, কিন্তু এই জলই অনেকটা ভিতরের দিকে চলে যায়। এমনকি উদয়পুরের ওই সাইডটাতে ভেতরের দিকে জল যাওয়া শুরু করে দিয়েছে, তার মানে ধীরে ধীরে ভাটার টাইম এগিয়ে আসছে। 2021 সালে প্রথমবার যখন আমি সাইকেল নিয়ে এসেছিলাম এই দীঘাতে গ্রুপের সাথে, তখন এখানে মোটামুটি দিন দুয়েকের জন্য ছিলাম। আর সেই দিন দুয়েকে থাকার মধ্যে একদিন আমরা অতিবাহিত করেছিলাম উড়িষ্যাতে। ওই দিনই প্ল্যান ছিল যে আমরা বিকেলের দিকে এখানে এসে সমুদ্রে স্নান করব, একটু মজা করব, একটু এদিক ওদিকে ঘুরবো। যেহেতু সাইকেল নিয়ে এসেছি তো কোনো রকম কোনো সমস্যাও ছিল না। কিন্তু সেদিনও সকালের দিকে খানিকটা সময় উড়িষ্যা ঘোরার পরে, উড়িষ্যা থেকে যখন আমরা রিটার্ন আসছিলাম, সেই সময় চরম বৃষ্টির সম্মুখীন হই আমরা। আর সেই বৃষ্টির সম্মুখীন হয়ে দীঘা ঘোরা আমাদের চৌপাট হয়ে যায়। কিন্তু প্ল্যান ছিল 2 দিনের, যথারীতি 2 দিন পরে ফিরে যেতে হয়। এরপরে আমি একদিন একা এখানে এসেছিলাম। সেদিনও ভেবেছিলাম যে স্নান করব, জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হয় তার পরপরই এসেছিলাম এখানে। তো স্নানটা আর সে যাত্রা তো আমার করা হয়নি। আজ দেখি কি হয়। আজও মনে হচ্ছে না স্নান এখানে করা হবে, কারণ সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি, কিন্তু করা উচিত। 3 বার এখানে আসা হলো, একবারও স্নান করা হয়নি। অথচ গঙ্গাসাগরে 1 থেকে 2 বার গিয়ে, যে কবার গেছি প্রত্যেকবার স্নান করেছি। গোবর্ধনপুর সমুদ্র সৈকতে স্নান করেছি, পুরীতে স্নান করেছি, এখানে হয়নি এখনো পর্যন্ত। অথচ আমার দেখা প্রথম সমুদ্র সৈকত, হ্যাঁ আমার দেখা প্রথম সমুদ্র সৈকতেই দীঘায়। আমার আর তর্স হয়েছে না, আমি যাই, পাথরের উপর দিয়ে চলে যাই। আরে বাপরে,
এই পাথরের উপর দিয়েই চলে যাচ্ছি একেবারে সমুদ্রের জলের কাছে। পাহাড় চড়ার অভিজ্ঞতা আছে তো, সেই জন্য পাথরের উপর যেতে আমার কোনো অসুবিধা হয় না। ঠাকুরের কৃপায় সব কুশল মঙ্গল। চলো, চলে এসেছি প্রায়। এই যে হা হা, দেখো এখানকার পাথরগুলিতে সমুদ্রের জলে বিভিন্ন ক্রিস্টাল না কি লেগে আছে জানি না, কি অবস্থা দেখো। আর এই যে একেবারেই কোলে চলে এসেছি জলের। স্নান করবো না, বাট একটু হাঁটবো জলের মধ্যে। হায় হায়, ওই ওই ঢেউয়ের পর ঢেউ দিচ্ছে, ঢেউয়ের পর ঢেউ, উত্তাল ঢেউ, উত্তাল ঢেউ। সত্যি কথা বলতে কি, আমার এখন মন চাইছে এই জলে নেমে যেতে, বাট আমার কাছে কোনো হোটেল নেই, আর এখানকার জলটা অনেকটা নোংরা অন্যান্য স্থানের তুলনায়, তো সেই জন্য নামছি না। কারণ এখানে স্নান করলে আমাকে আবার কোনো না কোনো জায়গাতে ফিরে পাকে মিষ্টি জলে আমার স্নান করতে হবে, মানে পরিষ্কার জলে আর কি, সেই জন্য নামছি না। তো এখানে বেশ খানিকটা সময় কাটালাম। এবার এখান থেকে হাঁটতে হাঁটতে উদয়পুরের ওই মুখের দিকে যাব। উদয়পুর সি বিচে যাবো না, ওই মুখে যাব, নিউ দীঘার যেখানে শেষ হয়েছে সেই জায়গাটিতে। এই দেখো সমুদ্রের ধার দিয়ে ঘোড়া হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছে, মানে অ্যাক্টিভিটিস আর কি এগুলো। ছবি তুলে ইনস্ট্যান্ট বের করে দেবে। এই দেখো সামনে আরও একজন রয়েছে, যদিও প্রত্যেকের হাতে এখন মোবাইল আছে আর মোবাইল ক্যামেরায় ভালো ভালো ছবি ওঠে, তবুও অনেকে চায় স্মৃতি হিসাবে ছবি তুলতে, সেজন্য কিন্তু এনাদের জীবিকা, এনাদের পেশা এখনও টিকে আছে। হাঁটতে হাঁটতে নিউ দীঘার উদয়পুর সাইডের দিকটাতে চলে এলাম, আর এখানে দেখো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, ঘোড়ায় চড়া, ছবি তোলা, ওদিকে বোটে চড়া, এই যে ছোট ছোট গাড়ি রয়েছে বাচ্চাদের জন্য, এই বালির উপর দিয়ে চালিয়ে নিয়ে বেড়াবে, ব্যাটারি গাড়ি অবশ্যই, এই ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। ওই বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। খাবারের দোকানও রয়েছে উপরের দিকে, এই যে ছোট ছোট বল রয়েছে, বল নিয়ে সমুদ্রে জলে চাইলে খেলতে পারে। তাছাড়া এই যে উপরে এখানে স্নানাগারের ব্যবস্থাও দেখছি রয়েছে, মানে যদি আপনি একা আসছেন, মানে আমার মতন একা এসছেন, স্নান করবেন, স্নান করে এখান থেকে আবার পুরো ফ্রেশ হয়ে নিতে পারেন। ব্যাগ, মোবাইল, জুতা রাখার ব্যবস্থা ওখানে আছে, সমস্ত রকম ব্যবস্থা এই সাইডটাতে আছে দেখছি। এই জিনিসটা সত্যি খুবই ভালো লাগলো। আর ওই সাইডটার দিকে কিছু নৌকা রয়েছে, ঝাউবন রয়েছে, ওই দিকটাও বেশ ভালো দেখতে। তো বুঝতে পারছো, উপযুক্ত পরিকল্পনা বলেই কিন্তু বর্ষার দীঘাও এত জমজমাট। ট্রেন সার্ভিসটা যদি আরেকটু সুন্দর হতো তাহলে আরও বেশি জমজমাট হতো, এটা আমার বিশ্বাস। যাই হোক, উদয়পুরের ওই সাইডটার দিকে আরও একটু এগিয়ে যাব, গিয়ে ওখানে কেমন কি অ্যাক্টিভিটিস এছাড়াও আছে সেগুলো দেখার চেষ্টা করব। আপনারা যারা দীঘা ঘুরতে আসেন তাদের অনেকেই হয়তো নিউ দীঘা, ওল্ড দীঘা এবং তারপর উদয়পুর সি বিচ ঘুরে এখান থেকে আবার ফিরে চলে যান। তবে এটা আপনারা হয়তো অনেকেই জানেন না যে এখানে আরও কিছু দেখার জায়গা আছে। ঢেউসাগর পার্ক, জাহাজ ঘর, এই যে আমার উপরে একদম সামনের দিকেই রয়েছে এখানেই। এছাড়া ঘুরে দেখার জন্য অমরাবতী পার্ক রয়েছে, মেরিন অ্যাকোরিয়াম রয়েছে, আর দীঘা জগন্নাথ মন্দিরের কথা তো আর নাই বা বললাম। আর এই সব কিছুর সাথে রয়েছে খাওয়া দাওয়া এবং প্রিয়জনের সাথে একটা সুন্দর সময় কাটানো। যদিও এই অবাগা আজ পর্যন্ত সেটা বুঝতে পারেনি বা সেটা স্বাদ পাইনি। দেখো ভাই, এই সাইডটাতে কত টাইপের অ্যাক্টিভিটিস, যেগুলো দেখে এসছি ওই টাইপেরই, কিন্তু এখানে একসাথে সব রয়েছে। বিচের উপরে ঘুগনি মুড়ি, ওদিকে কুলফির দোকান, আর এই সাইডটাতে প্রচুর মানুষ। এখানে জলটা অনেকটা নিচের দিকে নেমে গেছে, এই জন্যই সম্ভবত এত মানুষ এখানে। নানা ধরনের কার্যক্রম চলছে, তার মধ্যে
এই একটা অন্যতম সেরা কার্যক্রম। দেখতেই পাচ্ছ বিল্ডিং বানানো হচ্ছে। আমি হাঁটতে হাঁটতে একেবারে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের যে সীমানা সমুদ্র সৈকত তার কাছাকাছি চলে এসেছি। এই যে সামনে ঝাউবনটি দেখছো আমার ডান দিকে, এই ঝাউবনটি পার করলেই কিন্তু সামনে রয়েছে উড়িষ্যা রাজ্য এবং উদয়পুর সমুদ্র সৈকত। আর যে ঢেউসাগর পার্কের কথা বলছিলাম সেটা এখানেই রয়েছে, এই যে উপরের দিকে। অবশ্যই কিছু চার্জ লাগে ভেতরে যেতে। তো আমার যেহেতু একদিনের ভ্রমণ, আমি অত ভিতরে ডিটেলসে এক্সপ্লোর করতে যাব না, বাইরে থেকেই তোমাদেরকে দেখাবো। জায়গাটা সুন্দর, এটুকু বলতে পারি। বাইরে গেট দেখে অনুমান করতে পারছি ভেতরে পার্ক অবশ্যই রয়েছে এবং সেই সাথে বাইরের এই দৃশ্যটাও কিন্তু সুন্দর। আমি এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যতটা সম্ভব যাব, যাওয়ার পরে তারপরে এই ভিডিওটা আমি শেষ করব, কারণ না হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর ঢেউসাগর পার্কের সামনে এই জায়গাটা যেহেতু নিরিবিলি, মানে মানুষজনের অত বেশি হট্টগোল নেই, তো যারা একেবারে নিরিবিলি সময় কাটাতে চায়, প্রিয়জনকে নিয়ে একান্তে সময় কাটাতে চায় সমুদ্রের মাঝে, তারা দেখো এখানে এসে হাজির হয়েছে। আমি দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় দেখাবো না তোমাদেরকে, কারণ প্রত্যেকের নিজস্ব পার্সোনাল ব্যাপার, সেগুলোকে জুম করে দেখানো উচিত নয়। জাস্ট দেখতে পাচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেরকমভাবে ঠিক ধীরে ধীরে বৃষ্টি পাচ্ছিলাম সারা সকাল থেকে, কখনো জোরে জোরে, আবারও ধীরে ধীরে বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে। এই দেখো এই ঢেউসাগর পার্কে এখানে বোধহয় একটা বড় দোলনা ছিল, মানে এখনও আছে কিন্তু অ্যাক্টিভিটিসটা বন্ধ রয়েছে, কেন জানি না, হয়তো বর্ষার কারণের জন্য হবে। বাকি দেখো ওই দোলনার উপরে উঠে, ওই যে দোলনা, ওখান থেকে উঠে দোল খেতে হবে। দুর্দান্ত জিনিস বানিয়েছে, বাট সেফটিটা কতটা আছে কি জানি না আমি। যদিও চলে এলাম ঝাউ জঙ্গলের কাছাকাছি এই জায়গাটিতে। আমার ডান পাশের দিকে দেখতে পাচ্ছ এখানে ঝাউ জঙ্গলগুলি রয়েছে মৎস্যজীবীদের যে সমস্ত নৌকা মাছ ধরার জন্য, সেই নৌকা, জাল সব কিছু এখানে রয়েছে। এই জায়গাটা একেবারে পুরো নিরিবিলি। ওইটা হচ্ছে নিউ দীঘা, এটাও নিউ দীঘারই অংশ, বাট এই দিকটা হচ্ছে নিরিবিলি পুরো একদম, কারণ এদিকে সমুদ্রের পাশে কোনো হোটেল নেই, একেবারে জঙ্গল। ওই দিকটাতে একেবারে সমুদ্রের কাছেই যেহেতু হোটেল রয়েছে, তো সেই জন্য ওই দিকটা পুরো একদম জমজমাট। আর এই দেখতে পাচ্ছ একেবারে পুরো জমজমাট, ঠিক আছে। আর এই দিকটা একেবারে সম্পূর্ণ নিরিবিলি। তো দীঘাতে এসেও যারা ভাবছে যে নিরিবিলি সময় কাটাবে, তারা ওই নিউ দীঘার যেখানে জমজমাটটা থাকে ওই দিক থেকে উদয়পুর অভিমুখের দিকে একটু এগিয়ে আসবে, এদিকে নিরিবিলি সময় কাটাতে পারবে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে বালির থেকে মাটিটা বেশি, এই জায়গাটাই মাটি বেশি পরিমাণে। মাটিটা কেন বেশি পরিমাণে সেটা আমার জানা নেই, হয়তো জলটা কম এসে পৌঁছায় কিনা, মেবি হয়তো হবে সেই জন্য। বাট এখানে মাটিটা বেশি পরিমাণে বালির থেকে, এই জন্যই হয়তো এই জায়গাটা নিরিবিলি, এটাও হতে পারে। যাই হোক, বেশ খানিকটা সময় আমি আমার নিজের মতন করে এখানে কাটালাম, আমার ভালোই লাগলো। আরও খানিকটা সময় এখানে কাটাবো, কারণ আমি এখনই যাব না, সন্ধ্যের দিকে বা তা আরও পরে হতে পারে। কান্ডারি এক্সপ্রেসে করে ফিরে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কখন কান্ডারি এক্সপ্রেস এসে পৌঁছাবে দীঘাতে, সেই ট্রেনে করেই ফিরে যাওয়ার ইচ্ছা আছে। তো ততক্ষণ আমার হাতে রয়েছে প্রচুর সময়, আরও অনেক কিছু দেখবো, আরও অনেক কিছু এক্সপ্লোর করব। তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে। এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ওকে, বাই।